ওই 11 জনের মানুষের মৃত্যু, মুখ, তার কান্না, তার পরিবারের হাহাকার। রোজ টিফিন খাওয়ার টাইমে ফোন করে, কালকে ফোন আসেনি। আমি প্রশ্ন করেছিলাম, হ্যাঁ, এগুলো কোথাও না কোথাও মনকে ব্যথিত করে। আপনার আঙুলে মেয়রের দিকেই। আমি যদি পৌরসভার প্রধান হই, তার দায়িত্ব আমার। কালী নাম শুনলেই আমরা প্রণাম করি, এক্ষেত্রেও প্রণামই করলাম। বঙ্গে ভোট মিটেছে বহুদিন আগেই, কিন্তু তারপরেও তৃণমূলের কতগুলি রূপ তা নিয়ে প্রশ্ন উঠছে নিরন্তর। আর তার মধ্যে তৃণমূলের একনিষ্ঠ সৈনিক বলা হয় বিশ্বরূপ দেখে, তার নামেও রূপ রয়েছে। কিন্তু বিশ্বরূপদা, আপনি ইদানিং এই যে পদত্যাগের সিদ্ধান্ত বা দল ছাড়ার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিলেন কেন? গতকালই আপনাকে দেখেছি কুণাল ঘোষের ডাকা বৈঠক, সেখানে ব্যানারে লেখা আমরা বেঈমান নই, সেই বৈঠক আপনি গেলেন, তারপরে রাতেই সিদ্ধান্ত বদলান। আচমকে এই সিদ্ধান্ত নিতে হলো কেন? দেখুন, আমি সব কিছু বিচার করেই দেখেছি, রাজনীতিতে যে ঘটনা বারবার ঘটছে সেটা কিন্তু অভিপ্রেত নয়। আমি রাজনীতি করতে কেন এসেছিলাম? যে মানুষকে সেবা করব, মানুষের পাশে থাকবো বলে আমার রাজনীতিতে আসা। কিন্তু আজকে রাজনীতি করতে এসে কি দেখলাম, কালকে রাত্রিবেলা যখন তারাতলায় ঘটনার সেই মুখগুলো দেখছিলাম, আমি নিজেকে খুব হতাশ মনে করছিলাম যে এই দলটা এতদিন করলাম, আর এই দলটার করার পর আজকে ওই 11 জনের মানুষের মৃত্যু, মুখ, তার কান্না, তার পরিবারের হাহাকার, এগুলো আর চোখে দেখা যায় না। কালকে বিধানসভায়ও শুভেন্দুবাবু বলেছেন, শুভেন্দু অধিকারী, যে ফিরহাদ হাকিমের দপ্তর এই নকশা মঞ্জুর করেছেন, ত্রুটিপূর্ণ নকশা। কেন মঞ্জুর হলো? কে মঞ্জুর করলো? কোথা থেকে হলো? দেখুন, আমি এই কথাটা আজকে বলছি তা নয়, আমি নিজেও খুব বীতশ্রদ্ধ, এবং আমার প্রতি কলকাতা পৌরসভা যারা চালিয়েছেন, আমার দলের যারা মহানাগরিক থেকে যারা ছিলেন, তারা বিরক্ত হতেন, কারণ বারবার এ প্রশ্ন করেছি। আপনি জানেন, আমাদের কলকাতা কর্পোরেশনে কোনো একজন স্থায়ী আর্কিটেক্ট নেই। আপনি নিজেও যদি একটা 2-3 তলার বাড়ি করতে যান, একটা আর্কিটেক্ট অ্যাপয়েন্ট করবেন যে বাড়ির নকশা ঠিক হচ্ছে কিনা, বাড়ির স্থায়িত্ব ঠিক আছে কিনা, বাড়ির স্টেবিলিটি ঠিক আছে কিনা, বাড়ির ভিত ঠিকভাবে হচ্ছে কিনা। কলকাতা কর্পোরেশনে এত বাড়ির নকশা মঞ্জুর হচ্ছে, সে কমার্শিয়াল হোক আর রেসিডেন্সিয়ালি হোক, কোনো স্থায়ী আর্কিটেক্ট নেই। আমি প্রশ্ন করেছিলাম অন রেকর্ড, যে এলবিএসরা যারা এই বাড়ির প্ল্যান মঞ্জুর করার জন্য স্বাক্ষর করে দিচ্ছেন, তাদের ওপর কি নজরদারি কলকাতা পৌরসভার আছে? দেখুন, সেই নজরদারি কোনো নন টেকনিক্যাল লোক করতে পারবে না, টেকনিক্যাল লোককে করতে হবে। ডাক্তারের কাছে গেলে, আপনার যদি শরীর খারাপ করেন, আপনি ডাক্তারের কাছে যাবেন, আইন পরামর্শ নিতে উকিলের কাছে যাবেন, বাড়ির স্টেবিলিটি বিচার করার জন্য আর্কিটেক্টরা করবেন। কলকাতা কর্পোরেশনে কোনো স্থায়ী আর্কিটেক্ট নেই। ফলে এই গত 5 বছরে এই অব্যবস্থাগুলোই একটা গার্ডেন ব্রিজের জন্ম দিয়েছে, একটা তারাতলার জন্ম দিয়েছে, আরও অসংখ্য ছোট বড় ঘটনা ঘটেছে। ফলে এগুলো কোথাও না কোথাও মনকে ব্যথিত করে। মানে আপনি একজন বিদায়ী কাউন্সিলর হিসেবে বলছেন যে আপনাদের যে কলকাতা কর্পোরেশনের যিনি মেয়র ফিরহাদ হাকিম, যার বিরুদ্ধে সরব হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, অগ্নিমিত্রা পাল্টা দাবি করছেন, স্বয়ং কুণাল ঘোষও দাবি করছেন যদি তার দোষ থাকে তাকে গ্রেপ্তার করা হোক। এই ফিরহাদ হাকিমেরই কোথাও গাফিলতি ছিল? মেয়র, তিনি যেহেতু মাথা, তাহলে তার তো পরিবারের দায়িত্ব তার নেওয়া উচিত। কারণ এত বেআইনি প্ল্যান তৈরি হয়ে যাচ্ছে, বাড়ি ভেঙে পড়ছে, মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন, তাহলে তো মেয়রের দিকে আপনার আঙুলে মেয়রের দিকেই। দেখুন, আমি যদি একটা জায়গার প্রধান হই, সে দায়িত্ব তো আমাকে নিতেই হবে। আমি যদি পৌরসভার প্রধান হই, তার দায়িত্ব আমার। ভালো দায়িত্ব যেমন, মন্দের দায়িত্ব আমার। আমি যদি রাজ্যের প্রধান হই, তার দায়িত্ব সেই রাজ্যের যিনি প্রধান তার, ভালো হলেও তার, খারাপ হলেও তার। আমি যদি দেশের প্রধান হই, তাহলে তার দায়িত্ব, ভালো হলে আমার, খারাপ হলেও আমার। ফলে এটা তো নিতেই হবে। এটা তো পরম্পরা, যে ভালো হলে তার সাফল্য নেব, আর খারাপ হলে তার ব্যর্থতা নেব না। এ কি হয় নাকি? এ জগতে সর্বত্র আছে। কালীকে নিয়ে একটা প্রশ্ন উঠছে যে মেয়র, প্রাক্তন মেয়র, তার ঘরে ঢুকতে গেলেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়, যার কথা উঠে আসে, যাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে, সেই তার পারমিশন ছাড়া ঢোকা যেত না। এই সমস্ত কুকীর্তির পিছনে তারও একটা হাত রয়েছে, মেয়রের একেবারে স্বয়ং ওএসডি। এই কালী সম্পর্কে কি জানেন আপনি? মানে সত্যি কি এমন ব্যাপার ছিল? দেখুন, কালী নাম শুনলেই আমরা প্রণাম করি, এক্ষেত্রেও প্রণামই করলাম, কারণ তাকে না ছুলে, না ধরলে আপনি ওই অবধি পৌঁছতে পারবেন না। এটা ঘটনা সেটা কাউন্সিলরদের ক্ষেত্রেও। সবার ক্ষেত্রে কাউন্সিলর বলে কোনো নেই। আমরা আগে কালীবাবুকে প্রণাম করে তবে ঢুকতে হতো, এটা তো ঘটনা। এমন একটা কাউন্সিলরকে, 144টা আমাদের কাউন্সিলর, সব দল মিলিয়ে, তার মধ্যে 2-3 জন মারা গেছে, 140-41টা কাউন্সিলর আছে। আপনি সব দলের কাউন্সিলরকে জিজ্ঞেস করুন যে কালীবাবুকে না ধরে
আপনি কখনোই জনাব ফিরহাদ হাকিম মহানাগরিকের কাছে পৌঁছতে পারতেন না। এটা আমার একার অভিজ্ঞতা না, আপনি যাকে হোক জিজ্ঞেস করে নিতে পারেন, বুক বাজিয়ে বললাম। তাহলে কি এই ঘটনা বারবার গার্ডেন ডিস দেখেছি আমরা, তারাতলা দেখলাম, এতগুলো মানুষের মৃত্যু, আপনি বলছেন যে অত্যন্ত আঘাত লেগেছে, প্রত্যেকেরই আঘাত লাগার কথা, সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে মেয়র ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র, তাকে গ্রেপ্তারের একটা দাবি উঠছে সরকার পক্ষের পক্ষ থেকে। একাধিক মন্ত্রী, অগ্নিমিত্রা পাল তিনিও দাবি করছেন, দমকল মন্ত্রী কৌশিক চৌধুরী তিনিও বলছেন যে এই মেয়রকে কি গ্রেপ্তারের প্রয়োজন রয়েছে বলে আপনার মনে হয়? তার কারণ পরিবারের দায়িত্বে তিনি, তাকে ছেড়ে তো এইসব হওয়া সম্ভব নয়। মানে এতবার বারবার করে অপরাধ ঘটছে, তাহলে তাকে গ্রেপ্তারের প্রয়োজন আছে? দেখুন, সেটা বর্তমান প্রশাসন ঠিক করবে। আমি বললেই কেউ গ্রেপ্তার হবেন না, আর আমি বললেই কেউ গ্রেপ্তার হবেন এমনটা নয়। প্রশাসন ঠিক করবে, তদন্ত নিশ্চয়ই করবেন, এবং গুরুত্ব দিয়ে তদন্ত হবে। এতগুলো মানুষের জীবন নিয়ে তো আর ছেলে খেলা করা যায় না, এবং তারা খুব দিন দরিদ্র পরিবার থেকে উঠে এসছেন। তারা সব সাউথ 24 পরগনার বাসিন্দা। আমি মিডিয়াতে নদিয়া, সাউথ 24 পরগনার বাসিন্দা। ফলে এই পরিবারগুলো তো হাহাকার করছে। তাহলে কি দিনের পর দিন, বিশ্বরূপবাবু আপনি ক্রীড়া জগতের মানুষ, দিনের পর দিন আপনাদের কলকাতা পৌরসভাতে এই দুর্নীতি, কুকীর্তি, বেআইনি বারবার করে সই করে দেওয়া, প্ল্যান পাস করা, এই সমস্ত বিষয় চলছিল নিরন্তর। মানে আপনার কথাতে সেটাই প্রমাণ যে দিনের পর দিন কুকীর্তি, দুর্নীতি চলছে। সব কিছু জেনেও আপনাদের পরিবারের যিনি কেএমসি, যিনি মাথা, প্রাক্তন মেয়র, তিনি চুপ থাকছেন। এই কালির মতো লোকজন তৈরি হয়েছে বলেই আজকে মুখ্যমন্ত্রী এটা বলছেন। এই ঘটনাগুলো ঘটছে। যদি আরেকটু সতর্ক হতেন আপনাদের মেয়র, প্রাক্তন মেয়র, তাহলে তো এই ঘটনা ঘটতো না। এত দুর্নীতি, এত কুকীর্তি কেন কলকাতা পৌরসভাতে হবে? সে তো ঘটনাই। আমাকে 124টা প্রশ্ন করতে হয়েছিল কেন? 54টা অধিবেশনে আমাকে এত প্রশ্ন করতে হয়েছিল কেন? কারণ এই ঘটনাগুলো দেখছিলাম। শুনুন, এই ঘটনাগুলো দেখার জন্য আপনাকে কাউন্সিলর হতে হবে না, একজন সাধারণ নাগরিক হিসেবেও আপনি এই ঘটনাগুলো দেখতে পাওয়া উচিত। এত যে বিষয়গুলো চলে আসছে, এত বেআইনি নির্মাণ হচ্ছে, কোনটা আইন কোনটা বেআইন কে বিচার করবে? বিচার করবে কলকাতা পৌরসভার টেকনিক্যাল লোকেরা। ফলে এই টেকনিক্যালিটির তো অভাব রয়েছে, সেই প্রশ্নই তো করেছি। আজকে কলকাতা শহর আজকে জলস্তর নামছে, কে ভেবেছে? আজকে এক একটা জায়গায় জল নেই, মানুষ জলের জন্য হাহাকার করছে। কোনো মাথা দিয়েছেন? কোনো মাথা দেননি। ফলে অনেক সমস্যার মাঝখানে কলকাতা পৌরসভা দাঁড়িয়ে আছে। এই যে একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, কেন? তার জন্য যে ড্রেনেজের বলে এই কাজটা হচ্ছে, লালবাজার টু শিয়ালদা, অন্তত দুবার তো পৌরসভায় এই প্রসঙ্গটা তুলেছি। মানুষকে রিলিফ দিতে হবে। হকার, আজকে আপনার এই বাড়ির সামনে যদি হকার বসে যান, এই বাড়ির লোক কি আর স্বস্তিতে থাকবেন? আমি হকারদের বিরুদ্ধে নই, কিন্তু মনে রাখতে হবে এই যে দোকানদার, এই বড় বড় সোনার দোকান, আপনি তো অনেক জায়গায় পৌঁছতে পারবেন না, কি করে যাবেন? ফলে আজকে সব কিছুই নিয়ন্ত্রিতভাবে করা উচিত ছিল। এখানে লাগাম ছাড়া হয়েছে, সব ক্ষেত্রে হয়েছে, দুর্নীতির ক্ষেত্রে হয়েছে, হকারিতে হয়েছে। ফলে আপনি কার কথা বলে, আমার হকার নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু যখনই বলেছি তখনই বলে যে টাউন ভেন্ডারিং কমিটি করবে। তাহলে এখন হকারদের সরাচ্ছে কী করে? মানুষ রিলিফ পাচ্ছে। কারণ আপনার বাড়ি, আমার বাড়ির সামনে যদি হকার বসে, আমার সোনার দোকানের সামনে যদি হকার বসে, তাহলে কিন্তু আমার খদ্দের আসবে না, আমার বাড়ির যাতায়াতের প্রাইভেসি নষ্ট হবে। এর অধিকার কাউকে দেয়নি। বিশ্বরূপবাবু, আমরা দেখেছি আপনি নভোটেলে ঋত তৃণমূলের বৈঠকে গিয়ে হাজির হয়েছেন, এবং আপনারা যারা বৈঠকে গেলেন তাদেরকে নিয়ে তারা বেঈমান, তাদেরকে নানান প্রশ্ন উঠলো যে আপনারা তৃণমূলের যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভুলে যাচ্ছেন। সেখানে নিয়ে সেই আবার আমরা বেঈমান নই সেই ব্যানারে সভা করলেন কুণাল ঘোষরা, সেখানে আপনি গেলেন, তারপর আপনি দলও ছাড়লেন। এই যে দুবিধা, একবার নভোটেলে হোটেলে যাওয়া, ঋত তৃণমূলে যাওয়া, এবং তারপর কুণাল ঘোষের সভাতেও যাওয়া, এবং তারপর অবশেষে দল ছেড়ে দেওয়া, এই পুরো বিষয়টা কেমন যেন একটা জটিলতা সৃষ্টি হলো কেন? জটিল, স্ট্রেট ব্যাটে খেলবেন। সুনীল গাভাস্কার স্ট্রেট ব্যাটে খেলতেন, আমিও স্ট্রেট ব্যাটে খেলতে ভালোবাসি। আমি সব দেখার জন্য গেছি, নভোটেলেও গেছি। সেখানে গিয়ে কি দেখলাম? সেখানে গিয়ে দেখলাম যার নামে এত কথা উঠছে, জনাব ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মেশিকাণ্ড, অরূপ রায়, সব এই রকম নামজাদা লোকেরা বসে আছে। এরাই তো এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একেবারে কি বলবো, ক্ষীরের মিষ্টির মতো ছিল। একই কথা কুণাল ঘোষও বলেছে। হ্যাঁ, তো ছিলেন। সেটা আমি দেখে এলাম নিজের চোখে, কাউর মুখে নয়, মিডিয়াতে নয়, নিজের চোখে দেখে এলাম। কালকে বেঈমানদের, আমি বেঈমান নই, সবাই গেছিলাম, গিয়ে দেখে এলাম সেখানে কোথায় কথা? একটা মানুষের পাশে দাঁড়ানোর কথা কোথায়? পাশে দাঁড়াতে গেলে রাস্তায় নামতে হবে কোথায়? সেখানে আমি ওই আরেকটা তৃণমূলের ভগ্নাংশ সম্বন্ধে বলছি, কটাক্ষ করছি, কিন্তু আর কোথায় মানুষের, কর্মীদের যারা মার খাচ্ছে তাদের পাশে থাকার কথা কোথায়? কোনো আলোচনা হয়নি। কোনো ভিডিও ফুটেজে আপনারা দেখাতে পারবেন না মানুষের জন্য, কর্মীদের জন্য কোনো আলোচনা হয়েছে।
সেখানে আলোচনা যেটুকু হচ্ছে আছি আমরা আছি। আরে আছি কোথায়? আছি তো মানুষের জন্য আসতে হবে, কিন্তু এখানে সবটাই হচ্ছে ওই সাজিয়ে গুছিয়ে মিডিয়ার সামনে উপস্থাপনা করা। ওটা ভাবলাম আর এইসব করে বোধহয় লাভ হবে না। আমার আমার একেবারে শেষ দুটো প্রশ্ন। বলা হচ্ছে যে ডিম খাওয়ার ভয় এবং বিজেপিতে যাওয়ার ভয়, এই কারণে কাউন্সিলর বা তৃণমূলের যারা এখন দল ছাড়ার কথা বলছেন তারা বলছেন এক। দ্বিতীয়ত আপনার পরবর্তী পদক্ষেপ কি? দেখুন, কে কার ভয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না, কারণ সেটা তার নিজের ব্যাপার। কে ডিম খাবেন না কে জেলে যাবেন সে তার যে যার ব্যাপার, সে সেভাবে তারটা বুঝবেন। আর সে ব্যাপারে আমি কোনো মতামত দেবো না। আর দ্বিতীয়ত যে কথাটা বলছেন যে আমি কি করব, আমার ভবিষ্যৎ কি, দেখুন কেউ কার ভবিষ্যৎ তৈরি করে দেয় না। ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ এখানে লেখা আছে, আপনি নিজেই করে নেবেন। আমার ভবিষ্যৎ আমি নিজেই করে নেব। যেখানে যাক, যে বাকেই যাই না কেন, মানুষের জন্য করার চেষ্টা করব। শুধু মুখের কথায় নয়, মানুষের পাশে আছি আমি সবসময়, আমার কর্মীদের পাশে আছি এবং তাদের সাথেই আছি। ফলে ওই নিজের ভাগ্য আমি নিজেই করে নেব। তার জন্য ও তৃণমূলের এক পক্ষেও যাওয়ার দরকার নেই, ও পক্ষেও যাওয়ার দরকার নেই। নোভোটেবলও গিয়ে আমি দেখে নিয়েছি যে সেখানে কি আস্বাদ। আমি আমি বেঈমান নেই, সবাই গিয়ে দেখে এসেছি সেখানে কি স্বাদ। ফলে সবটাই বুঝেই, অভিষেকের স্বাদ বুঝেছেন এতদিন এই 5 বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাদ কেমন? দেখুন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি লন্ডনের স্বাদ বুঝেছেন কিনা, মানে আপনি হয়তো বুঝতে পারেন, আমি স্বাদ যারা যায়নি, আপনি ফ্রান্সের স্বাদ বুঝেছেন কিনা। যে লন্ডন যায়নি সে লন্ডনের স্বাদ বুঝবে না, যে প্যারিস যায়নি সে প্যারিসের স্বাদ বুঝবে না। আর আমি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছইনি, ফলে তার স্বাদটা, অভিষেক এতই দুর্ভেদ্য? হ্যাঁ আমি তো কোনোদিন তার 10 কিলোমিটারের মধ্যে তাকে পাইনি। নির্বাচনের আগে যখন তিনি একটি আমার র্যালি করেছিলেন আমাদের কাউন্সিলরদের জন্য, সব কাউন্সিলরদের নিয়ে, সেই একটা র্যালিতেই দেখেছিলাম। আর একটা হচ্ছে আমাদের বোর্ড ভেঙে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংয়ে ডেকেছিলাম। এছাড়া 10 কিলোমিটারের মধ্যে না আমার ফুটেজ আছে, না তার সাথে সাক্ষাতের কোনো ঘটনা আছে। কলকাতা পুরসভায় প্রতিবাদী কাউন্সিলরদের তালিকায় তার নাম থাকতো অন্যতম জায়গায়, অর্থাৎ প্রথম সারির দিকে। আর সেই বিশ্বরূপী এবার নভোটেলের স্বাদ, কুণাল ঘোষের সবার স্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গের স্বাদ, সমস্ত কিছু পাওয়ার পরেও তিনি বলছেন তিনি আর তৃণমূলে থাকতে চান না, কারণ যে অন্যায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে এতদিন কলকাতা পৌরসভার একাধিক ক্ষেত্রে ঘটেছে তারও বিচার চাইছেন তিনিও। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।